হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। শুরুতে একটি সেলুনে একটি বাচ্চা গান গাইছিল। এর মধ্যে মুভির মেন চরিত্রকে দেখানো হয়, যার নাম মহারাজা। সে একটি সেলুনে চাকরি করে। সে তার মালিকের কাছে প্রতিদিন বিকেলবেলা ছুটি চায়, কারণ তার বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। এবারও যখন মহারাজা সে তার মালিকের কাছে ছুটি চাওয়ার মাত্রই তার মালিক তাকে বলে, হ্যাঁ হ্যাঁ বুঝে গিয়েছি, আজকেও ছুটি লাগবে বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, তাই তো? মহারাজা সে তার মালিকের কাছ থেকে ছুটি নিয়ে সে এক ব্যক্তির বাড়িতে যায়। আর এই বাড়িটা কার তা হয়তো আমরা পরে জানতে পারবো। বাড়ির অপোজিট সাইডে একটি খেলার দোকান ছিল। সে তার বউ আর বাচ্চাকে খেলনার পুতুল দেখাচ্ছিল, পছন্দ হয় কিনা। তার স্ত্রী আর বাচ্চা দুজনই বাড়িতে বসে তা দেখছিল। তখনই এক ব্রেকফেল ট্রাক এসে ওই বাড়িতে তুলে দেয়, যেখানে মহারাজার স্ত্রী ও বাচ্চা ছিল। ফলে এই ট্রাক দুর্ঘটনায় মহারাজার স্ত্রী মারা যায় আর তার ছোট্ট বাচ্চাটি কোনো মতে বেঁচে যায়। এরপরের দৃশ্য আমাদেরকে অনেক বছরের পরের সিন দেখানো হয়। তবে মহারাজা ছোট্ট বাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং তার নাম জ্যোতি। জ্যোতি সে ক্লাস 10-এ পড়ে। তার পড়াশোনার অবস্থা খুবই খারাপ, কিন্তু সে খেলাধুলার দিক দিয়ে সবার আগে। জ্যোতি আর পিটি টিচারের সম্পর্ক অনেক ভালো ছিল। আর তার টিচারের নাম ছিল আসিফা। আসিফা ম্যাডাম সবসময় জ্যোতিকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। জ্যোতির ফ্যামিলিতে 3 জন সদস্য, জ্যোতি, মহারাজা আর লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে কোনো মানুষের নাম নয়, লক্ষ্মী হচ্ছে ডাস্টবিনের নাম। লক্ষ্মীকে তারা ফ্যামিলির সদস্যের মতো ভালোবাসে। লক্ষ্মীকে কেন তারা যত্ন ও ভালোবাসে? আসলে ট্রাক অ্যাক্সিডেন্টের ফলে মহারাজার স্ত্রী মারা যায়। তখন জ্যোতির উপরে এই ময়লার পাত্রটি পড়েছিল, যার ফলে জ্যোতি বেঁচে গিয়েছিল। সেই থেকে এই ময়লার পাত্রকে তারা ফ্যামিলির সদস্যের মতো ভালোবাসে আর সেটাকে তারা ঘরে রেখে দিয়েছে। মহারাজার বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। তারা বাবা মেয়ে মিলে দুজনে ব্যস্ততার সহিত দিন পার করে দেয়। দোকানে কাজ করার সময় মহারাজাকে বয়স্ক চাচা জিজ্ঞেস করে, তোমার নাম মহারাজা কে রেখেছে? মহারাজা তো সবসময় হাসি খুশি থাকে, এইভাবে মুখ ফুলিয়ে রাখলে কোনো কুকুরও তো আসবে না, মানুষ তো দূরে থাক। পাশে বসে থাকা এক চাচা বলে, ওনার মতো ভালো মানুষই এই দোকানে আসবে। পরের দিন জ্যোতির স্কুলে জ্যোতিকে তার গার্ডিয়ানকে ডেকে আনতে বলে এবং স্কুলের প্রধান শিক্ষক তাকে অনেক কথা শোনায় জ্যোতির কোন একটা ভুলের জন্য। মূলত ভুলটা জ্যোতির ছিল না, তবে দেখা যায় যে অন্য কেউ দোষ করে তা সম্পূর্ণ জ্যোতির উপর চাপানো হয়েছে। সেটা প্রমাণ করে দেয় আসিফা ম্যাডাম। কিন্তু প্রধান শিক্ষক এর জন্য লজ্জিত বোধ বা একবার সরিও বলে না মহারাজা বা জ্যোতিকে। মহারাজা স্যারকে বলে, আমার মেয়েকে অনেক কথা শোনানো হয়েছে এবং সে অনেক লজ্জিত বোধ হয়েছে, আপনি তাকে সরি বলার দরকার স্যার। এরপর প্রধান শিক্ষক তার গার্ডিয়ান গুলোকে হুকুম জানায় যাতে মহারাজাকে গাড় ধরে বাইর করে দিতে, কিন্তু মহারাজার জোরাজুরিতে তারা কেউ পেরে উঠছিল না। প্রধান শিক্ষক বাধ্য হয়ে পরে জ্যোতির কাছে ক্ষমা চায়। একেই বলে ঠেলার নাম বাবাজি। এরপরে জ্যোতি স্কুল থেকে পিকনিকে 7 দিনের জন্য বাইরে যাবে। সে তার বাবাকে বলে যাতে লক্ষ্মীর দেখাশোনা ঠিক মতো করে। আর এইদিকে মহারাজা তার মেয়েকে বিদায় জানায়। প্রতিদিনের মতো আজকেও রাত 10টায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। এরপরে আমাদের দেখানো হয় বড় একটি সাপ আস্তে আস্তে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। দেখে মনে হচ্ছে পুরো ঘর যেন এলোমেলো হয়ে রয়েছে। মাটিতে মহারাজা সেই বেহুশ হয়ে পড়ে আছে আর সাপের ধাক্কায় একটি কাচের শিশু পড়ার কারণে তার হুঁশ ফিরে আসে। পরে কালাই নামে এক ব্যক্তিকে দেখানো হয়। সেই গ্যারেজে এসে তার সানগ্লাসের কথা জিজ্ঞেস করছিল। আসলে তার একটি গাড়ি এই গ্যারেজে ঠিক করতে দিয়েছিল। গাড়িটির ভিতরে একটি সানগ্লাস ছিল যেটা চুরি হয়ে গেছে। এই সানগ্লাসটি তার কাছে খুব মূল্যবান সানগ্লাস ছিল। এরপরে গাড়ি যে ঠিক করে তাকে জিজ্ঞেস করে, সে শিক্ষা না গেলে তাকে চরম ভাবে ধুলাই করে। আর এই লোকটির নাম ছিল থালাই। কালাই সে থালাকে বলে যে আজ বিকালের মাঝে সানগ্লাস না পেলে তোর খবর করে দিব। বিকেলে কালা তার ঠিকানায় গিয়ে তার চোখের সামনে সানগ্লাসটি ভেঙে ফেলে আর তাদের মাঝে প্রচুর মারামারি হয়। এক পর্যায়ে থালা সে তার গ্যাং নিয়ে কালাকে প্রচুর পরিমাণে মারধর করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মহারাজা থানায় এসেছে কমপ্লেন করতে, কিন্তু কিসের কমপ্লেন করবে তা পুলিশ জানতে চায়। মহারাজা সে বিস্তারিত বলতে শুরু করে, বলে যে আমি রাতে 10টায় বাড়িতে এসে ঘরে ঢুকে ব্যাগ রাখলাম, এরপর রুমে গিয়ে আলমারি থেকে কাপড় বাহির করে কাপড় পরিবর্তন করলাম। পরে যখন কোনো কিছুর আওয়াজ পেয়ে পিছনে ঘুরতে যাব তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরে, আরেকজন আমার চোখ চেপে ধরে। তারা টোটাল 3 জন ব্যক্তি ছিল। আমাকে তারা অনেক মারধর করে, যার ফলে আমি বেহুশ হয়ে পড়ি আর তারা আমার ঘরে লক্ষ্মীকে নিয়ে চলে আসে। অফিসার বলে, তোমার ঘর থেকে কি কোনো টাকা বা স্বর্ণ হারিয়েছে? মহারাজা বলে, আমার ঘরে কোনো স্বর্ণ বা টাকা পয়সা কিছুই ছিল না। অফিসার বলে, তাহলে কি তোমার বউকে নিয়ে চলে গেছে? মহারাজা বলে, আমার বউ অনেক আগেই মারা গেছে। ঘরে শুধু আমি, আমার মেয়ে আর লক্ষ্মী থাকি, আর আমার মেয়ে 7 দিনের জন্য স্কুলের পিকনিকে চলে গেছে। অফিসার বলে, মেয়েও না, স্ত্রীও না, টাকা পয়সাও না, গহনাও না, তাহলে লক্ষ্মীটা কে? মহারাজা তখন লক্ষ্মীর ছবি দেখায়। পুলিশ অফিসার তা দেখে অবাক,
সে মনে মনে বলে যে আমরা কত আসামি ধরার সময় পাই না, কত ফাইল যে জমা পড়ে রয়েছে। এই লোকটি কিনা ময়লার ডাস্টবিনের জন্য মিসিং কমপ্লেন লেখাতে এসেছে। রেগে পুলিশ অফিসার মহারাজাকে বের হতে বলে। মহারাজা বলে যতক্ষণ লোকটিকে না খুঁজে পাবো ততক্ষণ এখান থেকে বের হব না। পরে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের দেখানো হয় এক বাড়িতে চুরি হয়েছিল, আর এই চুরি ইনভেস্টিগেট করেছিল রাজন নামে পুলিশ অফিসার। তিনি চোরকে নিয়ে সকলের সামনে কিভাবে চুরি হয়েছে তা দেখানোর জন্য বলে। চোর সবকিছু দেখায় সে কিভাবে চুরি করেছিল। পরে চুরি করা সব স্বর্ণ ও কাগজপাতি সবকিছু ফিরিয়ে দেয়। এর মাঝে বাড়ির লোকেরা বুঝতে পারে যে এগুলো সব নকল। পরে তারা পুলিশকে আবারও জানায়। পুলিশ অফিসার চোরকে সেভাবে তুলাই করে। তবে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সবকিছু পুলিশ অফিসারের সাজানো নাটক। সে বড় বড় লোকদের বাড়িতে চুরি করায়, আর থানাতে মামলা আসলে মোটা অঙ্কের টাকাও নেয় তাদের কাছ থেকে। পরে পুলিশ অফিসার সে তাদেরকে ভুলভাল বুঝ দিয়ে চোরকে নিয়ে থানায় চলে আসে। এসে দেখে থানা সবকিছু এলোমেলো। এর কারণ জেনে পুলিশ অফিসার মহারাজার সাথে কথা বলতে আসে। মহারাজা আবার প্রথম থেকে সব বলতে শুরু করে আর বলে তার বাসায় 3 জন চুরি করতে আসে। তাদের 3 জনের মধ্যে একজনের পিঠে ক্ষত চিহ্ন আছে। অবশেষে রাজন জানতে চায় এই ময়লার পাত্রের জন্য এত কিছু, এটা সে বিশ্বাস করতে চায় না। তাই আবারও রাজন সে মহারাজাকে থানা থেকে বের করে দেয়। তখন মহারাজা রাজন স্যারকে বলে যদি চোরদেরকে খুঁজে তার কাছে তুলে দেয় তাহলে তাকে 5 লক্ষ টাকা দিবে। এই কথা শুনে রাজনের লোভ বেড়ে যায় আর সে রাজি হয়ে যায়। মহারাজা তাদেরকে নগদে 40,000 টাকা দেয় আর বাকি টাকা লক্ষ্মীকে পাওয়ার পর দিবে তার প্রতিশ্রুতি দেয়। এই কাহিনীর পর রাজনের টিম মেম্বার বুঝতে বাকি রইল না যে লক্ষ্মীর মধ্যে নিশ্চয় মূল্যবান জিনিস রয়েছে, যার জন্য মহারাজা এত টাকা দিতে রাজি হয়েছে। আপনারা কি মনে করেছেন এটা কি শুধু একটা ময়লার পাত্র, নাকি এর পিছনে লুকানো অন্য কিছু আছে, যা একটু পরে আমরা জানতে পারবো। অন্য দিক দিয়ে আমরা নতুন একটি চরিত্রকে দেখতে পাই যার নাম সিলভা। সে ও তার সঙ্গীরা মিলে একটি বাড়িতে ডাকাতি করছিল। তারা বাড়িতে থাকা মা আর মেয়েকে বেঁধে রেখেছে। তারা রান্না করে খাবার খাচ্ছিল। গৃহকর্মী এক পর্যায়ে সিলভাকে বলে আপনারা যা খুশি সবকিছু নিয়ে নিন, আমরা কাউকে কিছু বলবো না। তখন সিলভার সহকর্মী সেই শয়তানের মতো হাসি দিয়ে গৃহকর্মীর মেয়েকে রুমে নিয়ে দর্শন করে। তাদের কাজ শেষে তারা বাড়ির গ্যাসের পাইপ লিক করে সমস্ত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরের দিন সকালে সিলভা বাড়িতে ফিরে আসে। তার স্ত্রী দরজা খুলে দেয় আর এই মানুষটিকে দেখে মনেই হচ্ছে না সে গতকালকে একটি বাড়িতে ডাকাতি করে এসেছে। পরে সিলভা তার মেয়ের কাছ থেকে একটি খেলনা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর হ্যাঁ, আমাদের এই ডাস্টবিনটা কেমন জানি চেনা চেনা লাগে। এটা কিন্তু মহারাজের সেই নিখোঁজ হওয়ার ডাস্টবিন। আর এই ডাস্টবিনটা মহারাজের কাছে কিভাবে গেছে তা আমরা পরে জানতে পারবো। পরের দৃশ্য আমাদের বর্তমান দেখানো হয়, যেখানে পুলিশরা মহারাজা লক্ষ্মীকে খুঁজতে দোকানে দোকানে জিজ্ঞেস করছে। এইদিকে মহারাজা সে সারাদিন পুলিশ স্টেশনে বসে থাকতো। একদিন সেই গ্যারেজের মালিক আসে থালার সম্পর্কে মিসিং ডায়েরি লিখাতে। ব্যক্তিটির হাতে থালার ছবি দেখে মহারাজা চিনতে পেরে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মহারাজার বাড়িতে যারা চুরি করতে আসছিল তাদের কারো কাছ থেকে একটি ট্রোল গেটের টিকিট পাওয়া গিয়েছিল। তবে খোঁজ নিয়ে জানা যায় যে এই গাড়িটি ছিল কালাইয়ের। হঠাৎ একদিন কালাইকে একটি বারে দেখা যায়। ঘটনার চক্রে গাড়ির ব্যাপারে গাড়ির বিষয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারে সেই দিন থালাই এই গাড়িটি চালিয়েছিল। এরপর থালাই বাহিরে বেরিয়ে যায়। মহারাজা তার পিছু করতে করতে একটা স্থানে এসে থামে। থালা বুঝতে পেরে সে তার সহযোগীদেরকে ইনফর্ম করে। এখানে প্রচুর পরিমাণে মারামারি হয়। এক পর্যায়ে মহারাজা সবাইকে মেরে থালা শার্ট ছিঁড়ে দেখছিল থালার পিঠে কোনো ক্ষত স্থান আছে কিনা। তবে তার পিঠে কিছুই ছিল না। মহারাজা জিজ্ঞেস করে তোমার বাকি 2 জন সহযোগী কোথায়? থালা তাকে বলে যে যাও গিয়ে পুলিশের কাছে খুঁজে লাগাও, পারলে দৌড়ে দেখাও। 2 জনের মধ্যে একজন পুলিশের লোক। তারপরে মহারাজা সেই থালাকে এক ছুরির আঘাতে মাথা আলাদা করে ফেলে। এরপর থেকে থালা নিখোঁজ। এই সব কিছু মহারাজা প্ল্যান করে করছিল। যেহেতু থালা বলছে তাদের একজন পুলিশ কর্মী, তাই ইচ্ছে করে মিসিং ডায়েরি লিখিয়েছে। আর সুযোগ বুঝে সব পুলিশদের পিঠে হাত দিয়ে দেখছে তাদের পিঠে কোনো ক্ষত স্থান আছে কিনা। তবে থানায় এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তখন কালাইও আসে থালাই এর নামে কমপ্লেন করতে। তখন পুলিশ অফিসার বলে সেই দিন এক ব্যক্তি এসেছিল থালাইয়ের নামে কমপ্লেন করতে। যদিও কালাইয়ের গাড়ে অনেক ব্যথা পাওয়ার কারণে সে গাড় নিয়ে লাড়াতে পারছে না। তার গাড়ের সমস্যা থাকার কারণে সে মহারাজার পাশে এসে বসে। তখন পুলিশ অফিসার আর ইনফরমার নানলার অনেক খোঁজাখুঁজির পর তারা লক্ষ্মীকে খুঁজে পায়নি। তখন তারা অর্ডার করে সেম টু সেম ডাস্টবিন বানিয়ে নেয়। এরপরে সিন চলে আসে অতীতে। সিলভার মেয়ের জন্মদিন ছিল, তাই তারা মেয়েকে একটি চেন গিফট করবে। এই চেনটি নিয়ে ফেরার পথে একটা দোকানে ঢুকে আর সে ফোনে কথা বলার সময় মহারাজা বুঝতে পারে তার ঘরে আজকে অনুষ্ঠান আছে। এই ব্যাপারে তাদের দুজনের মধ্যে কথা হয়। সিলভা বলে তার মেয়ের আজকে জন্মদিন। সেভ করার সময় মেশিন একটু নষ্ট হয়ে যায়। তখন মহারাজা একটু বাহিরে যায়। তখনই সিলভার কাছে তার সহকর্মীর ফোন চলে আসে যে পত্রিকায় তাদের ব্যাপারে কিছু ক্লু দিয়েছে।
এই ব্যাপারে কথা বলতে বলতে সিলভা পিছনে ঘুরেই দেখে মহারাজা সেখানে উপস্থিত। সিলভা মনে মনে ভাবে মহারাজা হয়তো সবকিছু জেনে গেছে, তাই দ্রুত সেভ করে বাড়ি চলে আসে। এরপর মহারাজা তার দোকানে সিলভার মেয়ের জন্য রাখা চেনটি দেখতে পায়, তাই সে বিকেলে চেন ফেরত দিতে আসে। এইদিকে সিলভা সে তার স্ত্রী, মেয়ে, সহকর্মী সবাইকে নিয়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যায় পাশ থেকে একদল পুলিশ তাদের বাড়িতে আসে। আর দেখে মনে হচ্ছিল মহারাজা নিজে সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছে, কিন্তু মহারাজা শুধু মাত্র চেন ফেরত দিতে এসেছিল। পুলিশ এসেই তাদেরকে মারতে শুরু করে আর আশেপাশে সবার সাথে বলতে থাকে যে এরা রাতে মানুষের বাড়িতে চুরি করে আর যুবতী মেয়েদের দর্শন করে। এই কথা শুনে সিলভার স্ত্রী সে বিশ্বাস করতে চাচ্ছিল না। পরে যখন সিলভার সহকর্মী বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল, এটা দেখে সিলভার স্ত্রী বিশ্বাস করতে বাধ্য হয় তারা নিশ্চয়ই অপরাধী। এক পর্যায়ে পুলিশ সিলভাকে ধরে নিয়ে যায় আর সিলভা মনে মনে ভাবতে থাকে মহারাজা হয়তো তাকে ধরিয়ে দিয়েছে এবং তার উপর প্রতিশোধের একটি ক্ষোভ জেগে ওঠে। এরপর মহারাজা চেন না দিয়ে বাড়ি চলে আসে। এরপর সিন বর্তমানে চলে আসে। জ্যোতি তার বাবাকে বলতেছে যে আমি বাড়ি ফেরার আগে আমার লাল একটা কেস নিয়ে আসবে। অন্যদিকে ময়লার পাত্রটি সেম টু সেম বানিয়ে পুলিশের কাছে আনা হয়। ময়লার পাত্রটি পারফেক্ট ছবির মতো হওয়ায় পুলিশ অফিসার খুব খুশি হয়ে যায়। এরপর নানলার টাকার বিনিময়ে চুরি অভিনয় করতে রাজি হয়। তখন পুলিশ অফিসার সে থানার কনস্টেবলকে বলে মহারাজার কাছ থেকে ওই দিনে ফুল ঘটনা আবারও স্বীকারোক্তি নেও। স্বীকারোক্তি রাজন সে মোবাইলে রেকর্ড করবে। তারপর মহারাজা আবারও বলা শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। রাত প্রায় 10টার দিকে বাসায় আসি আর ব্যাগ টেবিলে রেখে এরপর আলমারি থেকে ড্রেস বের করে সেখানে ড্রেস চেঞ্জ করি। তখন আমরা বুঝি এটা আসলে জ্যোতি ছিল। রুমের মাঝে লুকিয়ে থাকা নানলার ও তার সহকর্মী এসব দেখছিল। এমন সময় কিছু একটা আওয়াজ পেয়ে যখন জ্যোতি পিছনে ঘুরতে যাবে তখনই জ্যোতির পিছন দিয়ে মুখ চেপে ধরে, আরেকজন তার চোখ বেঁধে দেয়। জ্যোতি নিজেকে বাঁচাতে চেষ্টা করে। জ্যোতি এক পর্যায়ে সে বুঝতে পারে আক্রমণ করা ব্যক্তিদের মাঝে একজনের পিঠে উঁচু গর্ত দাগ আছে। জ্যোতি কোনোভাবে যখন এদের কাছ থেকে পালাতে যাবে তখন সিলভা এসে জ্যোতিকে মাথায় আঘাত করে। সেখানেই জ্যোতি লুটিয়ে পড়ে। এরপর একের পর এক সিলভা তাকে মারতে থাকে। মূলত সিলভা পুরনো প্রতিশোধ নিতে সিলভা মহারাজাকে মারতে এসেছে, কিন্তু তাকে বাসায় না পেয়ে তার মেয়েকে মেরে যায়। এইসব কথাগুলো বলার সময় মহারাজার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। কিন্তু থানার মানুষ এখন নিশ্চিত বুঝতে পেরে গেছে এটা আসলে ডাস্টবিনের কাহিনী না, এর পিছনে বড় রকমের কাহিনী আছে যা মহারাজা স্বীকার করে না। অন্যদিকে নানলার ফোনে এইসব কথা শুনে সে বুঝতে পেরে গেছে সে ফেসে গেছে। তাই সে রাজন স্যারকে বলে টাকার লোভে শেষমেশে কি ময়লার ডাস্টবিন চুরির কথা স্বীকার করবো স্যার, এটা আমি পারবো না। তখন নানলার সেই সুযোগ পেয়ে সিলভাকে কল করে বলে যে আমরা হয়তো ফেসে গেছি। তখন সিলভা বলে কোনো টেনশন করো না, যেহেতু পুলিশের কাছে কোনো প্রকার প্রমাণ নেই আর মহারাজা আমাদের সম্পর্কে জানে না, তাহলে কোনো চিন্তা করো না, তুমি শুধুমাত্র নর্মালি অ্যাক্টিং করে যাও। এরপর আমাদের আবারও অতীত দেখানো হয়। মহারাজা বাড়িতে ফিরলে তার মেয়ের করুণ অবস্থা দেখতে পায় আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করে। পরে জ্যোতি তার বাবাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে আর প্রমাণ হিসেবে বলে একজন ব্যক্তির পিঠে ক্ষত আছে। জ্যোতি তার বাবাকে রিকোয়েস্ট করে, বাবা তুমি আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে যাও, আমি তাদের সাথে কথা বলতে চাই, তারা কেন আমার সাথে এমন করেছে, আমি তাদেরকে কি এমন ক্ষতি করলাম। পরের দিন সকালবেলা পুলিশ অফিসার আর তার সহকর্মী ও নানলা তারা সবাই মিলে মহারাজার বাড়িতে আসে। পুলিশ অফিসার লক্ষ্মীকে মহারাজার হাতে দিয়ে বলে এই নাও তোমার লক্ষ্মী, আর নানলারকে বলে কিভাবে চুরি করেছো তা বিস্তারিত বলতে শুরু করো। নানলা সবকিছু বলতে শুরু করে। আরেকদিকে পুলিশ অফিসার এই সবকিছু মোবাইলে রেকর্ড করে। নানলার যখন বিস্তারিত বলা শেষ করে তখন মহারাজা বলে স্যার ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মহারাজা সে মনে মনে প্ল্যান করে রেখেছিল যাতে তার মাধ্যমে আরেকজনের কাছে যাওয়া যায়। তখন পুলিশ অফিসার রাজন বলে যদি তোমার মেয়েকে এভাবে রেপ করতো তখনও তুমি এভাবে মাফ করে দিতে নাকি। মহারাজা পুলিশ অফিসারের মুখে কথা শুনে অবাক হয়ে যায়। মূলত মহারাজা যখন কমপ্লেন করেছিল যে তার লক্ষ্মী হারিয়ে গিয়েছিল তখনই তার খটকা লেগেছিল, তাই সে ভালো করে মহারাজার ব্যাপারে খোঁজ নেয় আর খোঁজ নিয়ে দেখে যে তার মেয়ে হাসপাতালে ভর্তি আছে। তখন পুলিশ অফিসার স্যারের আর বুঝতে বাকি রইল না, সে তদন্ত করে দেখতে পায় যে এই কেসের সাথে নানলার জড়িত আছে। তাই ইচ্ছে করে পুলিশ অফিসার এইসব প্ল্যানিং করে যাতে নানলারকে এখানে নিয়ে আসতে পারে। পুলিশ অফিসার সে বুঝতে পেরে গিয়েছিল যে মহারাজা লক্ষ্মীর আড়ালে তার মেয়েকে যারা রেপ করেছে তাদেরকে সে খুঁজতেছে। তারপর পুলিশ অফিসার সে মহারাজার হাতে নানলারকে দিয়ে বাইরে চলে আসে। মহারাজা তাকে সেখানে গলা কেটে মেরে ফেলে। অবশেষে তার মেয়েকে রেপ করা দ্বিতীয় ব্যক্তিকে মারার পর তৃতীয় ব্যক্তি চলে আসে। তখন তাকে দেখে দৌড়ে আসে তাকে মারতে, কিন্তু তার চেহারা দেখে সে থমকে যায় আর তার হাত পা মনে হয় অচল হয়ে পড়েছে। সিলভা তখন তাকে সুযোগ বুঝে মারতে থাকে আর বলে তোর জন্য আমি আমার মেয়েকে আর স্ত্রীকে হারিয়েছি, তবে তোর মেয়েকে কষ্ট দিয়েছি যাতে সারা জীবন কষ্ট পেয়ে মরতে পারি।
এরপর মহারাজা রেগে সিলভাকে মেরে আহত করে ফেলে। তখন সেখানে জ্যোতি ও তার ম্যাম চলে আসে। জ্যোতি তার বাবাকে বলে, আমি একটু ওনার সাথে একা কথা বলতে চাই। তখন জ্যোতিকে রেখে সে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তখন জ্যোতি কিছু গহনা তার দিকে ছুড়ে দিয়ে বলে, আমি অনেক সাহসী, এই ঘটনার জন্য আমি ভীতু হয়ে যাব সেটা মনে করো না। আসলে জ্যোতি মনে করেছে বাড়িতে চুরি করতে এসেছে, তারা কিছু না পাওয়ার কারণে তার উপর আক্রমণ করেছে। এসব কথা শুনে সিলভা বলে, তুই এত লেকচার দিতে পারিস, এটা জানলে আমি তোকে সেই দিনই মেরে ফেলতাম। জ্যোতি বলে, আজ তুমি এখানে বেঁচে আসো আমি এখানে আসি বলে, না হলে আমার বাবা কখন তোমাকে মেরে দিত। এরপর জ্যোতি যখন তার বাবার সাথে চলে যেতে লাগে তখন সিলভা খেয়াল করে দেখে যে গহনার ভিতরে তার মেয়ের জন্য কিনা সেই ছোট্ট লকেটটি। আর এটা দেখে সে সামনে তাকিয়ে খেয়াল করে যে জ্যোতির গাড়ে একটি ক্ষত দাগ আছে, অর্থাৎ মহারাজা ও তার স্ত্রী দুজন মিলে তাদের লকেটটি ফিরত দিতে গিয়েছিল সিলভার স্ত্রীর কাছে। সেই সময় ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সেখানে থাকা সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র সিলভার মেয়ে বেঁচে গিয়েছিল। এরপর থেকে সিলভার মেয়েকে সে নিজের মেয়ে ভেবে লালন পালন করছিল। মহারাজা অনেক খুঁজেও সিলভার কোনো হদিশ পায়নি। মহারাজা তাই আর সিলভাকে দেখে সে হতভম্ব হয়ে যায়। এই কাহিনী বুঝার পর সিলভা তার মেয়েকে আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। তাই এমন মানুষের বাবা পরিচয়ও মহারাজা দিতে চায় না। নিজের প্রতিশোধের আগুন যেন নিজেকে বাবা হিসেবে ছোট করে ফেলেছে। এরপর এসব সহ্য করতে না পেরে সিলভা উপর থেকে নিচে পড়ে যায় আর মহারাজা তার মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।